সো এখন আমরা নেক্সট ম্যাচের কথা আসি, বিগ ম্যাচ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। তো আমরা একটু আগে বলতেছিলাম যে মুস্তাফিজের বোলিং অ্যাকচুয়ালি ইন্ডিয়া খুব ভালো রিড করতে পারে, বাট মুস্তাফিজকে ছাড়া কি খেলা উচিত হবে, কিংবা বাংলাদেশের স্কোয়াড মোটামুটি কি হওয়া উচিত? লেটস ডিসকাস অ্যাবাউট দ্যাট। রাশেদ, তুমি শুনবো। আম, প্রথম প্রশ্ন যেটা যে মুস্তাফিজ আমার কাছে মনে হয় বাংলাদেশের টি-20 সেট আপে মুস্তাফিজ ইন্ডিসপেন্সেবল প্লেয়ার। এবং মুস্তাফিজের একটা রিসেন্ট একটা ইমপ্রুভমেন্ট আমি যদি বলি যে আগে মুস্তাফিজ একটা মাঝখানে যেটা করতে যে সবসময় মাইন্ডলেস কাটার করতো, যে জাস্ট কাটার করে 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 এটা এটা আসলে আর ভেরিয়েশন থাকতো না, এটা মূলত সবাই ধরে ফেলতো। বাট মুস্তাফিজ কিন্তু রিসেন্টলি দেখেন তার স্লো বলের পার্সেন্টেজটা একটু কমছে এবং সে আসলে বিভিন্ন বিভিন্ন স্পিডের স্লো বলগুলো করতেছে এবং সেটা তার কিন্তু এখন যে সিম আপ ডেলিভারিগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। সো মূলত এই একটা ভেরিয়েশন কিন্তু মুস্তাফিজ আনছে এবং আমার কাছে মনে হয় যেটা ব্যাপার যে মোটামুটি অন্য অপোনেন্ট যেই হোক তারা হচ্ছে মুস্তাফিজকে একটু দেখে খেলার চেষ্টা করবে, কারণ মুস্তাফিজ বেশ কাছে আছে। তো আমি অবশ্যই বলবো যে মুস্তাফিজকে নিয়ে আসলে দলটা সাজাতে হবে। আর সেই বাকি সাথে দল। বাকি দলটা নিয়ে আসলে আমাদের এখন পরবর্তী বাকি দলে আমি বলবো যে এখন আমার কাছে আসলে মূল যেটা থাকবে যে আমি চাইবো যে আমরা হচ্ছে রিশাদকে ব্যাক করানোর চিন্তা করতে পারি এবং সেই সাথে আমরা তানজিম সাকিবকে ব্যাক করানোর চিন্তা করা উচিত, কারণ তানজিম সাকিবের কিন্তু আসলে ইন্ডিয়ার সাথে রেকর্ড ভালো এবং সত্যি কথা তানজিম সাকিব যে দলে নাই এটা আসলে একটা ইন এ ওয়ে আমি ইনজাস্টিস মনে করি, কারণ তানজিম সাকিব যথেষ্ট ভালো কনসিস্টেন্ট পারফরমেন্স করতেছিল। মানে ইভেন তার শ্রীলঙ্কার সাথে ম্যাচে যে ম্যাচটাতে ওই ম্যাচটা কিন্তু এখন তানজিম সাকিবই ভালো বল করছিল পেসার হিসেবে, বাকিরা কিন্তু আসলে তাতে ছিল না। তো সেখানে তার তানজিম সাকিব আসলে বাদ পড়াটা একটু আমার কাছে আনফেয়ার লাগছে। আমার একটা সাব কোশ্চেন আছে, কাকে বাদ দিই? আমি বলবো শরীফুলের জায়গায় আমি তানজিম সাকিবকে আশা করবো, কারণ যত স্ট্যাটিস্টিক্যালি আমরা শরীফুলকে আগায় রাখি, বাট শরীফুল আমার কাছে মনে হচ্ছে যে শরীফুল লেন্থ খুঁজে পাচ্ছে না কোনো একটা কারণে। শরীফুল আসলে এখন প্যাচেও নাই, মানে আমার মনে হচ্ছে একটু বাজে প্যাচের মধ্যে যাচ্ছে, ফর্মের মধ্যে দিয়ে। মানে ওকে যদি আমরা এশিয়া কাপের পারফরমেন্সটা বিবেচনা করি, প্রত্যেকটা ম্যাচে সে রান করছে এবং বেশ ভালো পরিমাণে সে রান করছে। আর ও যখন একটা একটা বল যখন মাইক খাচ্ছে, মানে ফুল লেন্থে বল দিচ্ছে বা ফুল টস দিচ্ছে, পরেরটাও সিমিলার লেন্থেই বল দিচ্ছে, ফুল টস দিচ্ছে বা ফুল লেন্থে বল দিচ্ছে। এই জায়গাগুলোতে তো শরীফুলের কাজ করতে হবে। ওকে আমরা উইকেট টেকিং বলার হিসেবে দলে নিচ্ছি। লাস্ট ম্যাচে যদি আমি ধরেছিলাম ওর সাথে ও 4 ওভার 49 দিচ্ছে, ওকে ফাইন। উইকেট টেকিং বলার 4 ওভার 49 দিচ্ছে, তাহলে 3টা উইকেট নামের পাশে থাকতে হইবে। 3টা উইকেট থাকলে জাস্টিফাই করা যেত, কিন্তু বিনা উইকেটে 49, তার আগের ম্যাচেও সে রান দিছে। তার মানে সে এশিয়া কাপ পুরোটাতেই রান দিয়ে গেছে, একটা ম্যাচও মনে হয় সে ভালো বল করে নাই এখন পর্যন্ত। তাহলে ওর জায়গায় পেসার কে আসবে? আমি আসলে সেক্ষেত্রে আমি আমি বলতাম যে তানজিম সাকিবকে, কারণ এবং তানজিম সাকিবের ইনক্লুশনটা আরেকটা জিনিস অ্যাড করতে, সেটা হচ্ছে তানজিম সাকিব কিন্তু একজন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলানো যেতে পারে at নাম্বার 7। সো আমার কাছে মনে হয় যে তাহলে আপনি হচ্ছে শরীফুলকে বাদ দিয়ে তানজিম সাকিবকে, আমি তানজিম সাকিব মানে আপনার একাদশে জাস্ট একটাই চেঞ্জ আনতে যাচ্ছে। এবং আমি এখন এটা আরেকটা ব্যাপার যে নাসুম এবং রিশাদ এখন এখানে আসলে আমি কাইন্ড অফ 50-50 মুডে থাকবো, যে আসলে নাসুমও কিন্তু ভালো খারাপ বল করেনি। ইভেন শ্রীলঙ্কার সাথে আপনি হয়তো তার দেখবেন যে 3 নম্বর ওভার 4 নম্বর ওভারটা বাদে সে কিন্তু ভালোই বল করছে এবং বেশ ভালো টাইট বল করছে। আফগানিস্তানে তো ওই kind of। এখন সেক্ষেত্রে আসলে এটা একটু আসলে আমারও মাথা ব্যথা যে আসলে এখন নাসুমকে ড্রপ করে রিশাদকে নামানোটা ঠিক হবে কিনা। এটা আসলে আমার কাছে মনে হয় একটা বিগ কোশ্চেন, আমার সবার কাছে আমারও থাকবে, কারণ আমিও আসলে এটা নিয়ে খুব কনফিডেন্টলি কিছু বলতে পারতেছি না। আচ্ছা, তন্ময় কিছু একটা বলতে যাচ্ছিল। আমি যেটা বলতে চাইছিলাম যে টি-20তে আসলে ধরেন এক্স ফ্যাক্টর ছাড়া বোলার রাখা একটু ডিফিকাল্ট। শরীফুলের যেটা সমস্যা, শরীফুলের কোনো এক্স ফ্যাক্টর নাই, মানে না আছে ওর সুইং, না আছে ওর মানে পেস, মানে ও একটা অ্যাভারেজ, সুইং তো আছে ওর আসলে। মানে ওরকম না। মানে পাওয়ার প্লে পরে সুইংটা আসলে তো চলে যায় আর কি, সমস্যা এখন এখানে। ধরেন তারপরে ভ্যারিয়েশন শরীফুল কম। বাংলাদেশে এক্স ফ্যাক্টর ছাড়া বোলার অলরেডি একটা আছে, সেটা হচ্ছে তাসকিন। কি বলো? কিন্তু থাকে। মানে তাসকিন ইজ এ গুড বোলার, আমি বলতেছি মানে চিন্তা করেন আপনি, রিশাদ কি একটা লেগ স্পিনার, তার একটা এক্সপেক্টর হচ্ছে সে লেগ স্পিনার। হ্যাঁ। মুস্তাফিজ কি, মুস্তাফিজের কাটার আছে, বা সে হচ্ছে ওই যে অ্যাঙ্গেল ওরা বলগুলো খুব ভালো করে, যেগুলা এমন জায়গায় পিচ করা যেগুলা এবং মুস্তাফিজের স্পিড দেখবেন এখন আউটগোয়িং হবে আর কি। কাছাকাছি।
ওয়ারেস শরীফুলের স্পিড দেখবেন যে 133 134 এরকম। ইভেন ইয়ারও দেখেন আপনি, এই না এই তানজিদ সাকিব ওরও 40 140 কাছাকাছি, এবং তার বল আরো বেশি সুইং করে কিন্তু মানে ওপেনিং এ। তাই আমি বলতেছি ধরেন শরীফুল আর তাসকিন যদিও বামাতি ডানাতি, কিন্তু দুইজন এখন একই টাইপের বোলার হয়ে গেছে ইন এ সেন্স যে দে আর গুড বোলার্স, মানে কিন্তু তাদের মধ্যে ওই এক্স ফ্যাক্টরটা নাই ধরেন, যে মানে স্পেশাল কি তাদের মধ্যে। এই জন্য আমার মনে হয় শরীফুলের চান্স পাওয়াটা ডিফিকাল্ট হবে, মানে আনলেস যেখানে মুস্তাফিজ অলরেডি আছে আর কি। এই জায়গায় আচ্ছা তানজিদ সাকিব হ্যাঁ। বেটার চয়েস ডেফিনেটলি। মুস্তাফিজ কিন্তু ওপেনার বলার না, ও ডেথ ওভার বলার। না সেক্ষেত্রে আসলে আমাদের কিন্তু এখন ওপেনিং এ স্পিন বল করার মতো কিন্তু ভালো অপশন, যেমন যদি আমরা নাসুমকে খেলাই, নাসুম কিন্তু প্রথম মানে পাওয়ার প্লেতে 2টা ওভার করতে পারবে। ইন্ডিয়ার এগেইনস্ট ইন্ডিয়া স্পিন বল against face করে করবে শুরু কাদের? করা। অভিষেক শর্মার না আমি ভাইরা বলি- ফেলবে, ইনিংসে ভাইরা ফেলবে। না, আমি এদের বলতে- কাছে মাহাদি। স্পিন দেওয়া যাবে না। দুইজনের এখন- একজন না স্পিন দেওয়া যাবে যদি সে বলকে স্পিন করাইতে পারতো। হ্যাঁ। নাসুম মেহেদী এবং কিন্তু প্রচুর শাক মাইর মেহেদী খাইছে ইন্ডিয়ার দুজনই হচ্ছে, ওরা কিন্তু হচ্ছে মানে গুড লেন্থে বল করে, ওরা বিগ টার্নার না বলে। রিশাদ যেমন বল ঘুরাইতে পারে, তো রিশাদ কিন্তু স্টিল পাওয়ার প্লেতে একটু না, রিশাদকে রিস্কি। আমরা পাওয়ার প্লেতে অবশ্যই এটা এক্সপেক্ট করতে পারি এটা। মানে আমার কাছে মনে হয় যে যেটা মানে আমি আসলে যে কারণে বলতেছিলাম যে মানে এরা বল করতে পারে, তবে হ্যাঁ মানে অবশ্যই একটা রিস্ক তো থাকবেই যে আমরা আসলে মানে ওরা উইকেট নিতে পারবে কিনা। তবে আমার কাছে মনে হয় তানজিদ সাকিবকে অবশ্যই পাওয়ার প্লেতে বল করাইতে হবে, কারণ তানজিদ সাকিবের তানজিদ সাকিব against-এ- যদি মাইর খায়ও ওটার উইকেট নিতে পারে। জি এবং তানজিদ সাকিব আর তাসকিন দুজনই থাকা উচিত পাওয়ার প্লেতে। তার মানে কি 15 রান আপনি দিলেও বলতেছেন 5 যে নম্বর হচ্ছে বলে আপনি দেখা যায় মানে wicket নিল। শরীফুলকে বাদ দিয়ে আমরা হচ্ছে তানজিম সাকিব, তানজিম সাকিব। এটা আপনার স্কোয়াড, আর বাকিটা মোটামুটি যা আছে অ্যাজ ইট ইজ। যদি সেখানে আমরা নাসুমের জায়গায় হয়তো রিশাদ, আমি আসলে মানে এটা নিয়ে আমি নিজেও একটু কনফিউজ সত্যি কথা যদি বলি, কারণ আমার কাছে আসলে সত্যি কথা রিশাদকে একমাত্র একটা ম্যাচ বাদে আমার কাছে খুব বেশি মানে যেমন শ্রীলঙ্কার ম্যাচে তো সে লেন্থই খুঁজে পায়নি, তার একটা ওভার বল করছে, আমি তার বল দেখে মনে হচ্ছে সে বলটাকে গ্রিপ করতে পারতেছে না। তো এটা একটা কনসার্ন কিন্তু ওই ম্যাচে ছিল। তাহলে বাট তো সে যদিও খেলছে আফগানিস্তানের একটা সাথে ম্যাচ, সে আফগানিস্তানের সাথে কিন্তু সে মোটামুটি আবার ভালো একটা ইসে ব্যাক করছে এখন। যে ইন্ডিয়ার বিরুদ্ধে এত প্ল্যান ট্যান করে আসলে তেমন একটা লাভ হবে না, এগুলা যে গন্ডা আর এক একটা এগুলা যে বোলার কারা করা দিবেন মারবো। বেশি অ্যাকুরেট, মানে 100% খেলে আরো 10% বাংলাদেশ যদি খেলে তাও 50% চান্স। হ্যাঁ আসলে মানে ম্যানিফেস্ট করে লাভ হবে না, যদ্দূর করা যায় আর কি। আমার মনে হয় যে হচ্ছে আমরা আসলে একটু গ্যাম্বল করবো কিনা ইন্ডিয়ার সাথে। আমার 5টা বলার না খেলা, আমি 4টা বলার খেলা 7টা ব্যাটসম্যান খেলাইতে আমার মনে হয় এটা একটা ভালো এই idea। একটা আমার প্রশ্ন কাছে আসলে আমিও মনে হয় যে আমরা ইমনকে ব্যাক করাই, হ্যাঁ। আমরা হচ্ছে তানজিম তামিম লিটনকে ওপেন করাই। লিটন যেহেতু অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়ার সাথে By ভালো the way, খেলে, লিটন কিন্তু injured। ইন্ডিয়ার সাথে আচ্ছা হ্যাঁ, এখন injured। ইনজুর্ড, কিন্তু লিটন লিটনে injured ইনজুরি এবং ওর না খেলাটা সহজ না। না ভাই, গতকাল পর্যন্ত যা দেখলাম অনেক রিপোর্টে অনেক কিছু বলতেছে, আচ্ছা। বাট মনে হয় না যে এটা সিরিয়াস কোনো ইনজুরি আচ্ছা। টিল নাও। তারপর আমরা হোপ ফর দ্য বেস্ট, আমরা ধরে নিই লিটন ফিট। সো লিটন ইন্ডিয়ার সাথে ভালো লিটন খেলে, best। হ্যাঁ। সো আমি বলবো যে তানজিদ তামিম আর হচ্ছে লিটন ওপেন করুক। 1 ডাউনে ইমনকে আমি ব্যাক নিয়ে আসি, 1 ডাউনে ইমন, 2 ডাউনে সাইফ, 3 ডাউনে তৌহিদ হৃদয়, তারপরে শামীম, তারপরে এখন আমার কাছে আসলে অপশন হচ্ছে জাকির। বাট আমার কাছে মনে হচ্ছে জাকির কি আসলে ভালো খেলতে পারতেছে, নাকি আমরা সোহানকে একটা চান্স দিয়ে দেখবো। এখন এখানে হিতে বিপরীত হতে পারে, সোহান খেলে নাই, হুট করে ইন্ডিয়ার এগেনস্টে নামায় দেওয়া একটা রিস্কি ব্যাপার, যেখানে জাকির আলী খেলছে। কিন্তু জাকির আলীর স্ট্যাট যদি আমি চিন্তা করি, জাকির আলী টোটাল আমি ওর স্ট্যাট দেখতেছিলাম, ও মানে 38টা 6 মারছে, 517 বল খেলে T20 ইন্টারন্যাশনাল। কিন্তু আইসিসি ইভেন্টসে সে 98 বল খেলে একটাও 6 মারতে পারে, 98 বলস, একটা 6ও তার নাই। এশিয়া কাপ তো আইসিসি ইভেন্ট না। আচ্ছা বড় মানে ইভেন্ট, বড় event আর কি, মানে বড় এশিয়া event, কাপ এবং হচ্ছে বড় ইভেন্ট, তার কোনো 6 নেই। ইভেন এশিয়ান গেমসকে যদি অ্যাড করি, আরো 43 বলে সে একটা 6 মারছে। So, সে বেসিক্যালি কোয়ালিটি বলার সামনে পারফর্ম করে নাই। তার যে 6-এর রেকর্ডগুলো, এগুলো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ঘরোয়া সিরিজে বা নেদারল্যান্ড আইল্যান্ড এদের সাথে। না, So, জাকির আলী পাকিস্তানের ওই ঘরোয়া সিরিজে ভাই পাকিস্তানের সাথে শ্রীলঙ্কা। সিরিজে আর শ্রীলঙ্কার সাথে আপনি দেখেন যে 98 বলে একটাও নাই, 43 বলে একটা, তাহলে বাদ বাকি 37টা 6 মারছে সে, বাকি 300 সামথিং বলে। সো মানে ওই বোলিং লাইন আপের এগেনস্টে আসলে 6 মারাটাকে যদি আমরা কাউন্ট করে জাকির আলীকে আমরা আমাদের পাওয়ার হিসেবে নিই,
তার হাতে শর্টস নাই, তার হাতে শর্টই একটা লেগ সাইড। সে হচ্ছে বলের নিচে আসলে শর্ট খেলতে পারে না। এখন সোহান হচ্ছে তার অল্টারনেট যে আমাদের আছে, অল্টারনেটিভ অপশন যে সোহানও যে খুব ভালো ব্যাটসম্যান তাও না। সো আমাদের হাতে আসলে অপশনস নাই। এখন আমরা সোহানকে খেলানোর রিস্ক নিব কি নিব না এটা একটা বিষয়। যদি সোহানকে খেলানোর রিস্ক না নিই তাহলে জাকির আলীকে নিয়ে আমার মনে হয় 7টা ব্যাটসম্যান 4টা বলার। আর এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের একটা কোশ্চেন আসতে পারে, আর নাসুমকে আমার মনে হয় আমি বিবেচনা না রেখে আমি চিন্তা করবো শাক মেহেদী না রিশাদ, আমি কাকে খেলাবো। রিশাদও মারতে পারে। হ্যাঁ, আমার চিন্তা চিন্তা এটাই যে শাক মেহেদী না রিশাদ, নাকি দুইজনই আমি 2টা পেস বলার খেলাবো। কারণ খেলা হচ্ছে দুবাইতে আমার পেস বলার 2টা নিয়ে আমি 2টা স্পিন বলারও খেলাতে পারি। কারণ এটা হচ্ছে আমরা আগে যদি বোলিং করি তাহলে আমাদের স্পিন বলারও খুবই হেল্পফুল, আমাদের খুবই কাজে আসবে। আর আবার পরে বল করলে আমাদের তখন পেস বলার লাগবে, ডিফ্যাক্টের জন্য স্পিন বলার বিট করতে পারবে না। যদি আমি 2টা স্পিন 2টা পেস করাই তাহলে আমাদের সমস্যা হচ্ছে 2টা পেস বলার নিলে আমাদের একটা পেস বলার ডেফিনেটলি মুস্তাফিজ। তারপরে আমাদের অপশনস আস্তে আস্তে আমরা সাইফুদ্দিন, তানজিম সাকিব আর তাসকিনের মধ্যে কাকে নিব। এখন ইন্ডিয়ার সাথে তাসকিনও ভালো বল করে মোটামুটি, তানজিম সাকিবও ভালো বল করে। বাট এর মানে এটা না যে তানজিম সাকিব ইন্ডিয়ার সাথে অনেক বেশি খেলছে। তানজিম সাকিব ইন্ডিয়ার সাথে প্রবলি একটা ম্যাচই খেলছে গত টি20 ওয়ার্ল্ড কাপে। আর তাসকিন হ্যাঁ 2022-এও খেলছে, 21-এও খেলছে, গত ওয়ার্ল্ড কাপেও খেলছে। তাসকিন বেশ এক্সপিরিয়েন্স। তো আমরা তাসকিন একটু মনে হয় আগাই থাকবে ইন্ডিয়ার সাথে খেলায়। আবার দেখা যায় যে যেহেতু মুস্তাফিজ আছে তো সেক্ষেত্রে অনেকাংশে দেখা যায় তানজিম সাকিবের ভেরিয়েশন তাসকিনের থেকে বেটার হবে। যদি আমার 2টা পেস বলার নিতে হয় তাহলে আমার কাছে মনে হয় তানজিম সাকিব আগে থাকবে মুস্তাফিজ তাসকিনের থেকে। আর যদি 2টা স্পিনার নিয়ে করি তাহলে রিশাদ আর মাহমুদ নাসুমকে বাদ ওকে দিয়ে। ওকে মাজিদ হচ্ছে কিছুক্ষণ ধরে হাত উঠায় আবার হতাশ হয়ে আবার হাত নামায় ফেলছে, সো আবার হাত উঠাতে পারে। সমস্যা নেই, আমি হচ্ছে মানে যেসব পয়েন্ট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম ওগুলো মোটামুটি কাভারই হয়েছে। বাট আমার কাছে সবচেয়ে বড় পয়েন্ট যেটা মনে হয়, পয়েন্ট না মানে আমার কাছে যেটা মনে হয় যে ইন্ডিয়ার সাথে খেলাটা মাঠের চাইতে সাইকোলজিক্যালি অনেক বেশি। যত বেশি সাইকোলজিক্যালি স্ট্রং থাকা পসিবল ততই হচ্ছে ম্যাচ আমাদের ফেভারে আসবে। এই জন্যই আসলে হচ্ছে ধরেন শরীফুলের জায়গায় ধরেন তানজিম সাকিবের মতো একটা অ্যাগ্রেসিভ বলার দরকার, যে ধরেন মানে একটু পেস দিয়ে ইন্টিমিডেট করবে, কিছু ব্যান্টার করবে। এগুলা আসলে হচ্ছে মানে সাইকোলজিক্যাল কিছু আসপেক্ট আসলে দরকার, যেটা ধরেন শরীফুলের মধ্যে নাই। শরীফুল ধরেন এমনিতেই লো অন কনফিডেন্স, উইকেট পাচ্ছে না। ওরে আমরা বলতেছি যে ও উইকেট পাইতেছে না, রান লিক করেছে, কিন্তু এইটা কেউ দেখতেছে না যে ওর প্রত্যেক 2 ম্যাচে যে উইকেট মানে ক্যাচ উঠাইছিল, ক্যাচ ধরতে পারে না, এটার কেউ দেখতেছে না। সমস্যা এইখানে, ও কিন্তু চান্স ক্রিয়েট করছিল। এখন সমস্যা হচ্ছে এই যে চান্স ক্রিয়েট করতেছে মানে তারপর কেউ ধরতে পারতেছে না, ও তো এইখান থেকে কনফিডেন্সের মানে আন্ডার কনফিডেন্ট হয়ে যাচ্ছে আর কি। সো এই এই একটা কারণে আমার কাছে মনে হয় যে মানে যে হচ্ছে একটু র অ্যাগ্রেশন আনতে পারবে সেই হিসেবে আসলে তানজিম সাকিবকে আনা উচিত। আর আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে ধরেন এই যে রাশেদ একটু আগে যেটা বললো যে ও ব্যাটিং হেভি রাখতে চাচ্ছে, আমি অবশ্য চাইতেছিলাম, আমি মনে করি যে ব্যাটিং হেভি না রেখে বাংলাদেশের আসলে বোলিং দিয়েই আসলে ইন্ডিয়াকে ইয়ে করতে হবে, মানে কাবু করতে হবে। কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের আসলে সত্যি কথা বলতে ব্যাটিং এর কোয়ালিটি এত বেশি ডিফারেন্স, বা যদি ধরেন 180-র উপরে টার্গেট চলে যায়, বাংলাদেশের যত ভালো ব্যাটিং করুক আমার মনে হয় না পারবে। সো তাও এবার তো তুলনামূলক ইন্ডিয়ার বোলিং অ্যাটাক কিছুটা দুর্বল, মানে টিপিক্যাল টিপিক্যাল সেন্সে। বুমরার 4টা ওভার আর কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী 4 ওভার, এই 12টা ওভার ওরা খেলতেই পারবে না। ওরা এমনি আমরা তো বলি যে আমরা স্পিন বাংলাদেশ হাসারাঙ্গার বলে খেলতে পারবে না। হাসারাঙ্গা একটা ভাই ব্যাড আমাদেরকে বলে যে আমরা হচ্ছে স্পিন ফ্রেন্ডলি নেশন থেকে উঠে আসছি, অথচ 5-6 ওভারে বোঝা যাবে ম্যাচ কিরকম হইতে যাচ্ছে। ইদার বোথ সাইড ব্যাটিং করুক হাসারাঙ্গা ব্যাটিং থেকে বোলিং করুক। মানে কুলদীপ যাদব থেকে ভাই হাসারাঙ্গাকে বাংলাদেশি ব্যাটসম্যান একটু বেশি ভয় পায়। কারণ পাঞ্জাবকে কিন্তু বাংলাদেশিরা খেলতে পারে মোটামুটি, এত এত হ্যাঁ, অত মানে খারাপ খেলা না। ইন্ডিয়ান যে স্পিনার আছে আমার মনে হয় ইন্ডিয়ান স্পিনার দিয়ে আসলে এত বেশি টেনশন আমার নাই। বুমরাকে নিয়ে একটু টেনশন আছে, বাট স্টিল বুমরা কিন্তু এখন একটু আউট অফ ফর্মেও আছে। সো এটা একটা প্লাস পয়েন্ট ইন্ডিয়ার বোলিং লাইনে ভেঙে আমি এটাই বলতেছিলাম, মানে আমি গত কয়েক বছরের মধ্যে আমার কাছে মনে হচ্ছে এবার ইন্ডিয়ার বোলিং অ্যাটাক সবচেয়ে উইক। সবচেয়ে উইক। তো এই জন্য হচ্ছে আমি মানে চিন্তা করছিলাম যে ব্যাটিং হেভি করে আমাদের যদি আগে ব্যাটিং করতে হয় তাইলে ইন্ডিয়ার সামনে আসলে কোনো স্কোরই আসলে কমফোর্টেবল স্কোর না। ধরেন আমরা 170 করলেও দুবাইতে লাইক আগে ব্যাটিং করাটা একটা ডিসঅ্যাডভান্টেজ দুবাইতে। সো টসে যদি জিততে পারি, টস একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর।
টসে জিততে পারলে আমাদের অবশ্যই হচ্ছে পরে ব্যাটিং নেওয়া উচিত এবং টার্গেট চেস করে খেলা। আর যদি ইন্ডিয়া টসে জিতে তাহলে ওরা আমাদেরকে ব্যাটিংয়ে পাঠাবে। সো ব্যাটিংয়ে পাঠাইলে মোটামুটি ধরেন আমরা যদি 4টা বলার নিয়ে খেলি আমাদের টার্গেট রাখতে হবে 175 অ্যারাউন্ড বা 180 আমাদের করতে হবে। 170 নিচে হইলে আমাদের আসলে এই ম্যাচে আমরা কোনোভাবেই টিকতে পারবো না। আর যদি আমরা 5টা বলার নিয়ে খেলি সেক্ষেত্রে আমাদের 5 রান হাইয়েস্ট বা 10 রানে একটা পার্থক্য হতে পারে যে আমরা 160, বাট স্টিল আগে ব্যাটিং করলে 160 দুবাইতে ইজিলি চেস করে ফেলবে। কারণ এই মাঠে আমরা শ্রীলঙ্কার এগেনস্টে কিন্তু চেস করলাম 170, শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে চেস করে ফেললো, গতকালকে ইন্ডিয়া পাকিস্তানের সাথে চেস করে ফেললো 10 বল বাকি থাকবে, মানে ইজিলি জিতছে। সো মানে ইন্ডিয়ার সাথে কমফোর্টেবল স্কোর আমার মনে হয় যে আসলে 180 নাও হইতে পারে, আরও বেশিও লাগতে পারে যদি আগে ব্যাটিং করে। তো ব্যাটিং হেভি না করলে যেটা হবে যে আসলে ইন্ডিয়ার সাথে আমরা একটা রানই দাঁড় করাতে পারবো না। আর ইন্ডিয়ার বুমরা প্রথমে যদি আবার ওই তুষারার মতো 2টা উইকেট নিয়ে নেয়, আমার ব্যাটসম্যান পিছনে না থাকলে তখন আবার সেই জাকিরের একটা নর্মাল ইনিংস আমরা দেখবো, তৈরির ভিতরে একটা নর্মাল ইনিংস দেখবো, 30 বলে 30 রান, একটা 40 রান হবে, টুকায় ম্যাচ ইন্ডিয়া বের করে নিয়ে যাবে 13-14 ওভারে। আচ্ছা, আর যেটা বলতে নিয়েছিলাম শুরুতে হচ্ছে একটা ডিবেট আসতেছিল যে আমরা মানে মুস্তাফিজ আসলে হচ্ছে যেহেতু অনেক বেশি আইপিএল খেলছে, ইন্ডিয়ান ব্যাটাররা ওকে অনেক বেশি পড়তে পারে আর কি। এখন কথা হচ্ছে যে মুস্তাফিজের স্ট্রং জোনই হচ্ছে আপনার রাইট হ্যান্ডি ব্যাটারের এগেনস্টে আর কি। ধরেন লেফটি ব্যাটারের এগেনস্টে ওর স্ট্যাটটা অত বেশি ভালো না, বাট আপনি যদি ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ মানে টপ মিডল অর্ডারে যদি খেয়াল করেন, এক অভিষেক শর্মা আর হচ্ছে মাঝখানে শিবম দুবে, এছাড়া বাকি সবাই রাইট হ্যান্ডার। সো আসলে হচ্ছে তিলক ভার্মা আছে আর কি, রাইট। মানে দুবে আর তিলক ভার্মা দুজনকে মনে প্লেইং ইলেভেনে রাখে নাই, ওরা একজনরে খেলাচ্ছে নাকি দুজনে খেলাচ্ছে, আমি একটু মনে নাই ওদের স্কোয়াডটা, বাট আমার মনে হয় ওরা একজনরে খেলাবে নাকি দুজনে খেলাইছে। লেফট হ্যান্ড ব্যাটসম্যান খুবই কম এখন লেফট হ্যান্ডি ব্যাটসম্যান ওদের টপ অর্ডারে কম। জিতেশ শর্মা না কি নাম? আমরা একটু দেখি পাকিস্তানের সাথে ওদের প্লেইং ইলেভেনটাই। তো যেটাই হোক, এটা একটা পয়েন্ট যে ও হচ্ছে রাইটই অনেক ব্যাটার পাবে, সো ওইটার এগেনস্টে ওর ভালো করার চান্স আছে। ইভেন ও হচ্ছে লেফটিদের এগেনস্টে এখন হচ্ছে মোটামুটি অন্যান্য বছরের তুলনায় এবছরে বেশ ভালো করতেছে আর কি, এক্সিকিউট করতেছে। ও হচ্ছে কিছু বাউন্সার মারতেছে মানে মাথা বরাবর, যেগুলোতে হচ্ছে কিছু ডট বল আসতেছে। আর একটা বড় রিজন আমি হচ্ছে মুস্তাফিজকে রাখতে চাই যে এই বছর মুস্তাফিজ যে কটা ম্যাচ খেলছে বাংলাদেশের হয়ে টি20-তে, খালি একটা মাত্র ম্যাচ বাংলাদেশ হারছে, যেটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে এশিয়া কাপে, বাকি সব কটা ম্যাচ বাংলাদেশ জিতছে। সো মুস্তাফিজ আসলে একটা ম্যাচ উইনার হিসেবেই কাজ করতেছে। আর স্পিন ডিপার্টমেন্টে হচ্ছে আমি ওই যে 3 পেসার 2 স্পিনার এই হিসেবেই যেতে চাই। সেই হিসেবে আমি হচ্ছে আনফরচুনেটলি শেখ মেহেদী গত ইয়েতে ভালো বল করার পরেও আমি শেখ মেহেদীকে ড্রপ দিয়ে ওর জায়গায় রিশাদকে আনতে চাই, কারণ একটাই যে আসলে হচ্ছে ইন্ডিয়ার ব্যাটিং এ আসলে রাইটই অনেক বেশি। সো রাইটই বেশি থাকার কারণে আমি, যদিও আসলে মোটামুটি ব্যালেন্সডই, 3টা লেফটি 4টা রাইটি, তারপরেও আমি সেই হিসেবে চিন্তা করে আসলে শেখ মেহেদীর রেকর্ড আসলে ওইভাবে ভালো না। সো নাসুমকে দিয়ে হয়তো বা সেই ইনফ্যাক্ট বলতে গেলে আসলে 4টা লেফটি, অক্ষর প্যাটেল আছে আবার, হ্যাঁ অক্ষর প্যাটেল আছে, লেফটি 4টা, মানে ওদের টপ ব্যাটসম্যান যদি 8টা 3টা করি আমরা, মানে টপ 4 রাইট হ্যান্ড আর হচ্ছে 2টা লেফটি, আর তারপরে শিবম দুবে আর অক্ষর প্যাটেল। আমি দেখলাম ওরা হচ্ছে টোটাল যে এই 8টা ওদের ব্যাটসম্যান, তো 8টার মধ্যে 4টা খুবই ব্যালেন্স ওরা আসলে রাখছে। কিন্তু ওদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ইয়াকে নিয়ে, আসলে কি বলে হচ্ছে আপনার অভিষেক শর্মা, ও যে ভাবে একটা ফ্লাইং স্টার দিয়ে যাচ্ছে। অভিষেক শর্মাকে আউট করতে পারলে আসলে হচ্ছে ম্যাচের মানে মানে একটা ব্যালেন্স হবে, নাইলে ব্যালেন্স অনেকখানি ইন্ডিয়ার ফেভারে থাকবে আর কি। আমরা লাস্ট যেটা আমাদের চিন্তা আলোচনা করতেছিলাম যে আসলে তাহলে আমাদের অ্যাটাক কিরকম হবে, 5টা বলার নিয়ে যাব নাকি আমরা 4টা বলার নিয়ে যাব, আচ্ছা, এটা দিয়ে আমরা শেষ করে ফেলি। আচ্ছা, এটা ইন্ডিয়ার এগেইনস্টে 5টা বলার না 4টা বলার? আই গেস 5টা বলারই। দ্যাট মিন্স আমরা হচ্ছে তাহলে আমরা ইমনকে মানে আনতেছি না কোনোভাবেই, আমরা ব্যাটিং লাইন আপ আগের মতোই রাখতেছি। আমরা শরীফুলের জায়গায় আমরা হচ্ছে তানজিম সাকিব, আর মাহাদির জায়গায় হচ্ছে নিশাদ হোসেনকে একটা চিন্তা করে দেখতেছি। না, তাহলে তো বলার বাড়তেছে না, 5টাই থাকতেছে, মাহাদির জায়গায় হচ্ছে রিশাদ আর তানজিম সাকিবের জায়গায় ব্যাটিংও পারে হ্যাঁ রিশাদ অ্যাকচুয়ালি পারে,
আমাদের বাংলাদেশের ম্যানেজমেন্ট এই সেফ ইয়াটা নিয়ে যাবে যে 5টা বলার 6টা ব্যাটসম্যান নিয়ে, বাট ওরা ইন্ডিয়ার সাথে গ্যাম্বল করা হচ্ছে না, তবে এই আমার সেফ একটা অপশনটা পাকিস্তানের সাথে করে ইন্ডিয়ার সাথে গ্যাম্বল করে একটা হাই রিস্ক নিয়ে নিতে পারে, নেওয়া উচিত আমার কাছে মনে হয় 7টা ব্যাটসম্যান খেলাই দিয়ে। কারণ তবে শামীম বল ঘুরাইতে পারে, আবার সাইফও বল ঘুরাইতে পারে। ওদের মিডল ওভারে যদি পাওয়ার প্লের পরে ওদেরকে বের করে ফেলতে পারে, তাহলে ম্যাচ আবার অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। তবে দেখে বাট ইন্ডিয়ার এগেইনস্টে এই পার্ট টাইম বোলার তো দিব না, কারণ ধরেন খেলানো ওরা ওরা আগে থেকে আগেই মাইর খেয়ে আগে মাইর খেতে না, কিন্তু সাইড মিড ওভার কিন্তু একদম খারাপ বোলিং করে না। তা ঠিক। আবার ধরেন শামীমের থেকে সাইড কিন্তু বল ওদেরকে যদি ইন্ডিয়ার এগেইনস্টে ওদেরকেই বল দেয়, ওরা নিজেরাই কনফিডেন্সের অভাবে থাকে। হ্যাঁ, তো ওদেরকে বল দেওয়ার দরকার নেই তো, তোমার তো হ্যাঁ, তবে 5টা bowler আপনার আছে। হাতে যদি মানে অন্তত 7টা বোলিং অপশন থাকে, এটা আসলে মানে বোলারদের জন্য কিন্তু এটা একটা মানে কিছুটা হলেও তারা একটা কম স্ট্রেস মানে থাকে if যে না, one thing goes down, wrong, একজন একটা হাত ঘুরে বলটা তো করতে পারে। হ্যাঁ, সো এটা একটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি হবে। কিন্তু ঋষাদকে মনে হয় দলে দরকার আমার মানে মনে হয়। আমিও মনে করি যে ঋষাদকে আসলে দলে দরকার। ঋষাদকে দলে তো আমার দরকার। একটা প্রশ্ন আছে যে সাইফকে কি ওপেনিং এ খেলানো ঠিক হবে নাকি আসলে সাইফকে ইন্ডিয়ার সাথে লিটনকে ওপেনিং এ নামানো উচিত, বাট আমার কাছে মনে হয় লিটন সেফ খেলবে, ওয়ান ডাউনই খেলবে। হ্যাঁ, আসলে সাইফকে ওপেনিং খেলাবে। আর যেহেতু সাইফ ওপেনিং এ রান পেয়ে গেছে, আমিও এটার সাথে একমত যে সাইফকে 2 ডাউনে খেলানো উচিত, কারণ ও বরাবরই 1 ডাউন বা 2 ডাউনে লাস্ট 2 বছর ধরে খেলে আসতেছে। বাট যেহেতু ও এখন 2টা ম্যাচ খেলছে এবং 2টাতে ওপেনিং এ সে একটা কনফিডেন্স গ্রো আপ করছে, তো আমার কাছে মনে হয় ওকে খেলাই দিবে। লিটন ওই রিস্কটা নিবে না, ও নিজে ওপেনিং এ নাইবে। আর প্রথম 5-6 ওভারের যে ইয়াটা দরকার, কনফিডেন্স বুস্টার দরকার। তোর কনফিডেন্স বুস্ট হচ্ছে তানজিদ তামিম টিকে গেলে ওই হচ্ছে আইনে দিবে, কারণ ঠিক, হচ্ছে হ্যাঁ। ইন্ডিয়ার এগেইনস্টে অর তিনজনেরই ক্যাপাবিলিটি আছে, জি, তানজিম হ্যাঁ। সাকিব, সাইফ, লিটন। সো তিনজনের একজনকে দুইজনকে ক্লিক একজনকে- করতে হবে অ্যাট লিস্ট, যদি আমাদের 180 প্লাস টার্গেট লাগে। যদি ইমনকে দলে না নেয় তাহলে আসলে সাইডে ওপেন করা যাবে বেটার, কারণ হচ্ছে কনফিডেন্স আছে। হুম।